আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। হুমকি ধমকি দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচন ঠেকানোর কথায় স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে আগ্রহীরাই PR পদ্ধতি চায় বলেও মন্তব্য করেন তিনি। আর রুহুল কবির রিজভীর অভিযোগ, PR সহ নানা ইস্যু তৈরি করে নির্বাচন নিয়ে জটিলতা বৃদ্ধি করছে কয়েকটি দল। রুদ্র রফিকের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বলেন, ধমক দিয়ে এদেশের জনগণকে কখনোই দাবিয়ে রাখা যায়নি। হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। ধমক দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই। যারা নির্বাচন বন্ধের ধমক দেন, জনগণ তাদের সাথে নেই বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদ। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো PR পদ্ধতির কথা বলে থাকেন। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। 5ই আগস্ট বা তার আগে এই PR পদ্ধতির কথা আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা পাইনি। এখন যারা এই কথাটি বলছেন, সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। 15ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে রাজধানী সহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তবে নেতাকর্মীদের কেক না কাটার আহ্বান জানান তিনি। কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা। PR পদ্ধতি নিশ্চিত না হলে এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগে সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা হলে তা মানবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 7 দফা প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন। পরে CECর সঙ্গে সাক্ষাৎ করে সাম্যবাদী দলের একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে যেই সনদ, জুলাই সনদের জন্য যে আলোচনা হচ্ছে, যাতে আগামী নির্বাচনটা এই জুলাই সনদের ভিত্তিতে হয়, এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে PR পদ্ধতির নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে, যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয়। যদি আপনি মনে করেন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না, তাহলে আপনি ঝুঁকি নেবেন না। 2024 সালের জুলাই আগস্টে যুব নেতৃত্বে গণ অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় সরকারি সফরের দ্বিতীয় দিনে কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়ায় বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বুধবার সকালে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তব্যে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, 2024 সালের জুলাই আগস্টে যুব নেতৃত্বে গণ অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। এই স্বীকৃতি আমাকে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে আমার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। গত বছর বাংলাদেশের বহু তরুণ সাহসিকতার সঙ্গে একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শত শত ছাত্র যুবক একটি উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে।
যেখানে প্রত্যেকে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে এবং ভয়, বৈষম্য ও অবিচার থেকে মুক্ত থাকবে। You are the builders of tomorrow. বলেন 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে অন্তর্বর্তী সরকার। Together we can build a future that is prosperous, innovative. আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি। গণতন্ত্রকে শক্তিশালী করতে ও ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। পরে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষামন্ত্রী জামব্রি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ভিসা চালুর বিষয়টি উত্থাপন করেন। সোমবার 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। শাকিলা করিম, RTV, ঢাকা। কালো টাকার উৎস বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ঋণ খেলাপিরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থাও করতে চায় সরকার। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সর্বজনীন পেনশন স্কিমের অ্যাপস উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। সর্বজনীন পেনশনে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তার সমাধান করা হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এই স্কিমে ধীরে ধীরে যেন সবাইকে যুক্ত করা যায় সেই বিষয়টি নিয়েও সরকার কাজ করবে বলে জানান উপদেষ্টা। আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না, এখন তো একটা মোটামুটি একটু, তবে আমরা উই আর ওয়াচিং ইট যে কারো টাকা যাতে। এখন রাজনৈতিক জিনিসটা আমি সবসময় বলে অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা দিয়ে এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। টাকা ছাপিয়ে নয়, বিদেশি ঋণেও নয়, আগামীতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির গতি ফেরানো হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, পুঁজি বাজারেও ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টর্স সামিট, ব্র্যাক ইপিএল স্টক মার্কেট ব্রোকারেজ আয়োজিত সামিটে দেশি উদ্যোক্তার পাশাপাশি বিদেশি উদ্যোক্তারাও অংশ নেন। অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। তারা বলেন, দেশের তরুণ ও নারী সমাজ এখন অনেক সচেতন। তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে, বিনিয়োগে এটি ইতিবাচক দিক বলেও মনে করেন তারা। RMG industry that need to go to the next stage and the next stage. বিগত সরকারের অনিয়মের কারণে পুঁজিবাজারে ধস নামলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বাংলাদেশ is investable. That the opportunity is here and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনের খবরে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। আগের মতো বাজারে নিয়ন্ত্রক সংস্থা হস্তক্ষেপ করছে না বলে জানান ডিএসি চেয়ারম্যান মমিনুল ইসলাম। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে আসলে 6 আন্দোলনকারীকে পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট সকালে আসামি পক্ষের শুনানি শেষে এই দিন ধার্য করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অন্যদিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ ইয়াকুবের
মা সহ আরও 2 জন। এর আগে গত দুদিনে শহীদ আনাসের বাবা সহ 3 জনের সাক্ষ্য নেওয়া হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 20 আগস্ট। সকালে 2 মামলার মোট 24 আসামির মধ্যে গ্রেপ্তার 12 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের শুনানি সমাপ্ত করা হয়েছিল। আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন। 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবে। চাংখারপুল এলাকাতে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ চলছে। গতকালকেও এই মামলার 2 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন হয়েছে, তার আগের দিনও হয়েছে। 24 জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান চট্টগ্রামের মোহাম্মদ ফারুক। 16 জুলাই নগরীর মুরাদপুর আন্দোলন চলাকালে দুপুরের খাবার খেয়ে কর্মস্থলে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। সন্ত্রাসীদের ছোড়া 2টি বুলেট পাওয়া যায় তার শরীরে। শহীদ ফারুকের মৃত্যুর পর অভাব অনটনে দিন কাটছে পরিবারের। স্ত্রীর দাবি, আহত অবস্থায় সুচিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে তার স্বামীর। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল গোটা দেশ। সেদিন রাজপথে উত্তাপ ছড়ায় বন্দরনগরী চট্টগ্রামও। মুরাদপুরে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা। এদিন জেলায় শহীদ হওয়া প্রথম 3 জনের একজন ছিলেন ফারুক। স্ত্রীর দাবি, আহত অবস্থায় সুচিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ ফারুক। জানান, বর্তমানে 2 সন্তান নিয়ে বেশ কষ্টে দিন পার করছেন তিনি। গুলিবিদ্ধ হয়ে সে 1 ঘন্টা রাস্তায় পড়েছিল। গুলিগুলো 2টা, একটা বুকে করছে, একটা পেটে পড়ছে। 2টা ছেলে মেয়ে পড়ালেখা করানো, শহরের বাড়িঘর, ঘর ভাড়া দেওয়া, তো সেই উপার্জনটা তো আর আমি পারতেছি না একটা মহিলা মানুষ করতে। 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র দিছে, ওনারা আমাদেরকে শুধু 50-50 করে ভাগ করে দিল। এটা শ্বশুর হয়েছে 1 জন, ওনার ছেলে আরো 5টা আছে। ওনার 5টা ছেলে ওনারা চাইতে পারবে, আমার ছেলে মেয়েদেরকে কে চাবে? এর তো বাবা নাই। বাবা আর কোনোদিন ফিরবে না এই নির্মম সত্য মেনে নিয়েছে 2 সন্তান। তবে বাবার সঙ্গে থাকার মধুর স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। সব কিছু আনতো, এখন তার বাবা নেই, এখন আর আনবে কি? আমার আব্বু প্রত্যেক দিন সন্ধ্যার সময় আসার সময় আমাদের জন্য চকলেট আনতো, অনেক কিছু আনতো। তারপর আমরা এখন তো আমার আব্বুকে ছাড়া থাকতে পারতেছি না, 1 বছর হয়ে গেছে। হত্যাকারীদের বিচারের পাশাপাশি সন্তানদের উন্নত ভবিষ্যতের নিশ্চয়তা দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে শহীদ ফারুকের স্বজন ও এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV। গত বছরের 5 আগস্ট শুরু হয় সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরের লুটপাট। তবে গেল 2 সপ্তাহে তাদের সীমাহীন লালসায় মরুভূমিতে পরিণত হয়েছে ভোলাগঞ্জের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, লুটপাটে জড়িত একাধিক গোষ্ঠী। সংশ্লিষ্টরা বলছে, এই অবস্থা চলতে থাকলে বিলীন হয়ে যেতে পারে পর্যটন স্পটটি। সিলেট সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল হামিদ। গত বছরও পাহাড়ে ঘেরা ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করত হাজারো ভ্রমণপ্রেমীকে। অথচ পাথরের হরিলুটে এবছর যেন মরুদ্যানে পরিণত হয়েছে স্থানটি। হারিয়ে গেছে এর চেনা রূপ। এখন আর দেখা যায় না স্বচ্ছ জলরাশি ও সাদা পাথরের মিশেল। শুধু সাদা পাথরই নয়, লুটপাটের মহোৎসব হয়েছে ভোলাগঞ্জ ছাতক রোপলাইনের লোডিং স্টেশন, কোম্পানিগঞ্জের শাহ আরিফিন টিলা ও গোয়াইনঘাটের জাফলংয়েও। এতে পাথর খেকোদের পকেটে ঢুকেছে প্রায় 100 কোটি টাকা। আমরা দেখছি যে দিনে দুপুরে লোকজন পাথর উঠায় নিয়ে যাচ্ছে, এটা তো আসলে একটু সৌন্দর্যটা দিন দিন নষ্ট হয়ে যাবে। সাদা পাথর 5 আগস্টের পর থেকেই লুটপাট হচ্ছে। তবে আপনার যখন পানিটা একটু বেশি বেড়ে যায় তখন নৌকাগুলো উপরে আসতে পারে, তখন সাদা পাথর থেকে মেন স্পট থেকে লুটপাট করে নিয়ে যায় পাথরগুলো। দিনটা 24 ঘন্টাও লুটপাট করা হয়, প্রশাসনিক কোনো দায়িত্ব নাই, দেশের মা বাপ নাই, আমরা বাধা দেই, ঘুরে ঠিকই আবার নেওয়া হয়। পাথরগুলো আর নাই, আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে মানে আইনের আওতায় আনা হয় এবং যে পাথরগুলো লুট হয়েছে তা আমরা যেন আবার ফেরত পাই। প্রাকৃতিক সম্পদ রক্ষায় অঞ্চলটিতে টহল জোরদার করেছে বিজিবি ও পুলিশ। জিরো টলারেন্স ঘোষণা করেছে স্থানীয় প্রশাসনও। যে ধরনের আইনি প্রক্রিয়া গ্রহণ করা লাগে আমরা কিন্তু সেটাই করব। আমাদের সকলের প্রিয় জাফলং, প্রিয় জিরো পয়েন্ট, ওইটাকে আমরা রক্ষা করতে চাই। আমরা সকলে মিলে আমাদের এই জিরো পয়েন্টকে
জিরো টলারেন্সের ভিত্তিতে আমাদের রক্ষা করতে হবে, সেটা দিনে হোক সেটা রাতে হোক। অঞ্চলটির পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভ্রমণ পিয়াসুদের। অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় আনার দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট হওয়ায় বিভিন্ন এলাকায় যায় দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল। পরে সেখানে স্থানীয় প্রশাসন জনসাধারণের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা। দুদক জানায় লুটপাটে জড়িতদের চিহ্নিত করতেই এই অভিযান। স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণও অনুসন্ধান করার কথা জানান দুদক কর্মকর্তা। রাত দিন 24 ঘন্টা 50,000 মানুষ পাথর লুট করছে। প্রতিদিন 5 থেকে 6,000 নৌকা এখানে আইসা পাথর লুট করে। প্রতিটা নৌকায় 10 থেকে 12 জন মানুষ থাকে। তাহলে এই এত মানুষ যদি পাথর লুট করে, গত 1 বছর যাবত পাথর লুট করতে, তাহলে আর কিছু থাকে? সংশ্লিষ্ট আমরা অনেকেরই নাম পাইছি যারা এই পাথরের সাথে জড়িত। প্রশাসনের যদি কোনো দায়বদ্ধতা থাকে এই বিষয়গুলোও দেখা হবে। দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন ওসির ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় 2 সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি এবং RTVর আখাউড়া উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক এই মামলা করা হয়। মঙ্গলবার বিকেলে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাউড়া থানায় মামলাটি করেন ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার। এদিকে অবিলম্বে এই হয়রানিমূলক মামলার প্রত্যাহারের দাবি জানান স্থানীয় সাংবাদিকরা। অন্যথায় বৃহত্তর কর্মসূচিতে দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা। আখাউড়া থানার ওসি জানান মামলাটি নথিভুক্ত করা হয়েছে। চাঁদাবাজের পাশাপাশি অভিযুক্ত 2 সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানির অভিযোগ আনা হয়েছে। এর আগে গত 4 আগস্ট RTV অনলাইন এবং 7 আগস্ট দৈনিক যুগান্তরের প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসির নেতৃত্বে ঘুষ বাণিজ্য ও অনিয়মের বিস্তারিত তথ্য উঠে আসে। এই ধরনের কোনো ট্রানজ্যাকশন বা ইলিগ্যাল ট্রানজ্যাকশন হচ্ছে, তাহলে অবশ্যই আমি যদি সেরকম ধরনের কোনো হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ডকুমেন্টারি আপনার এভিডেন্স দেখান, আমি ইনশাল্লাহ অবশ্যই ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। প্রচার কার্যক্রমকে ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। সকালে সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা ও মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তথ্য অধিদপ্তরের কার্যক্রম আরও দৃশ্যমান করতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। জনসংযোগ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে তিনি বলেন, স্ব মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছেন কর্মকর্তারা। উজানের ঢলে উত্তরাঞ্চলে বাড়ছে পদ্মা ও তিস্তা নদীর পানি। রাজশাহীতে পদ্মার পানি 3 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার কাছ দিয়ে বইছে। এতে শহর রক্ষা বাঁধের নিরাপত্তার স্বার্থে টি বাঁধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। চর এলাকার ঘরবাড়ি ডুবে গেছে। সকালে লালমনিরহাটে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীটির উজানে থাকা ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। কুড়িগ্রামে তিস্তাসহ দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। পানি বাড়ায় চরাঞ্চলে কৃষি জমিতে তলিয়ে গেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 6 ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেল ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ করে তারা। এ সময় যমুনা সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে উল্লাপাড়া রেল স্টেশনের 2 প্রান্তের স্টেশনগুলিতে আটকা পড়ে ধূমকেতু, সিল্ক সিটি ও চিলাহাটি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। বরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আন্নিং বেলা 2:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। মৃত্যুর খবরে তার স্বজন ও শুভান্যধ্যায়ীরা হাসপাতালে ভিড় জমায়।
তার মেয়ে সুদীপ্তা সরকার ও ছেলে সুমন সরকার জানান, গেল কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত 8 আগস্ট হাসপাতালে ভর্তি হন। কিডনি রোগ, নিউমোনিয়া সহ নানা রোগে তিনি ভুগছিলেন বলে জানান হাসপাতালের উপপরিচালক ডাক্তার জাকিউল ইসলাম। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।